নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি সুরজিৎ দার সঙ্গে, অর্থাৎ সুরজিৎ দা আজ বীরভূমের সিউড়িতে এসছেন আমাদের যে সিউড়ি উৎসব, সেই উৎসবে অংশ নিতে। তো তার মধ্যেই সুরজিৎ দাকে আমরা পেয়েছি। সুরজিৎ দার কাছ থেকে একটু টাইম নিয়েছি, সুরজিৎ দার সঙ্গে মিনিট পাঁচেক আমরা গল্প করব, একটু তার কাছ থেকে জানবো বিভিন্ন গানের বিষয়ে। তো তার মধ্যে আমরা আমাদের পরিবার থেকে এসেছি সুরজিৎ দাদের সঙ্গে দেখা করতে। এই মুহূর্তে আমাদের তরফ থেকে সুরজিৎ দাকে আমরা একটা আমাদের সুন্দর মেমেন্টো তুলে দিচ্ছি। দাদা, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এস মিডিয়া পরিবারের পক্ষ থেকে সুরজিৎ দাকে এই মেমেন্টো তুলে দিলাম। এরপরে আমাদের অ্যাঙ্কার রয়েছে, বাকিটা ও সুরজিৎদার সঙ্গে বাকি কথা বসে নেবে। প্লিজ একটু এটা হ্যাঁ এখানেই রাখা যেতে পারে। মাঝখানেই রাখি, সবাই দেখতে হবে। তো ভেরি ফার্স্ট যেটা জানতে চাইবো যে বারান্দায় রোদ্দুর গানটার ব্যাকহ্যান্ড গল্পটা কি? বারান্দারুদ্দুর গানটার ব্যাকহ্যান্ড গল্পটা হচ্ছে যে আমি তখন নাকতলায় থাকতাম। আমাদের একটা ছোট্ট একটা ফ্ল্যাট ছিল, এখন বিক্রি হয়ে গেছে। আমার বাবা রিটায়ারমেন্টের পর কিনেছিল ওটা। তো ওই ছোট্ট ফ্ল্যাটটার দুটোই ঘর ছিল, একটা খাবার জায়গা, দুটো ঘর। তো আমি যে ঘরটায় থাকতাম, আমি আর আমার দিদি একটা ঘরে থাকতাম, মা বাবা আর একটা ঘরে থাকতো। তো দিদি বিয়ে হয়ে যাওয়ার পর আমি সেই ঘরটায় থাকতাম। তো ওই ঘরটার সাথে লাগাও একটা বারান্দা ছিল। তো ওই বারান্দাটা কিছুই ছিল না, গ্রাউন্ড ফ্লোর, এবং বারান্দার উল্টো দিকে পাঁচিল। ইনফ্যাক্ট আমাদের যে যে বিল্ডিংয়ে যে ওয়াচম্যান ছিল তার বাথরুমটা ছিল ওখানে। আর আমার মার কিছু গাছের শখ ছিল, তো ওইটুকু বারান্দায়, ছোট্ট একটা বারান্দা, ওইটুকু ফ্ল্যাটে যতটুকু হয় আর কি। তো সেইখানেও মার কিছু গাছ ছিল, তো ওই মানি প্ল্যান্ট ছিল, আর কিছু কিছু গাছ, মা গাছ ভালোবাসতো, যতটুকু পেরেছিল মা করেছিল। আর আমার একটা ভাঙা চেয়ার ছিল, মানে একটা পুরনো ডাইনিং টেবিলের চেয়ার, যেটা চেয়ারগুলো পরে বানানো হলো, তার মধ্যে একটা চেয়ার রেখে দেওয়া হয়েছিল বাকিগুলো বাতিল করে। তো সেই চেয়ারটা না বারান্দায় থাকতো, তো ওইটা বৃষ্টি পড়লে ভিজতো এবং প্লাইউড উঠে গেছিলো সব। কিন্তু ওই চেয়ারটাতে গিয়ে বসতাম আমি মাঝে মাঝে বারান্দা, ওইটুকুই তো বারান্দা ছিল যে সবেধন নীলমণি, তো ওর মধ্যেই বসতাম চেয়ারে মাঝে মাঝে গিয়ে বারান্দায়। সবাই কখনো মা গিয়ে বসতো। তো এবার ওই কমলিনী আমার স্ত্রী, তো তখন আমাদের বিয়ে হয়নি সেদিনকে ওর। তো আমাদের বিয়ের আগে থেকে মোটামুটি বাড়ির দুটো বাড়িতেই আমাদের যাতায়াত ছিল, সবাই জানতো, আমার বাড়িতেও জানতো আর কি। তো সেদিনকে ওর বাড়িতে আমার আসার কথা ছিল। তো ওই অফিস থেকে আসবে, ও চাকরি করতো তখন, তো অফিস থেকে আসবার কথা অফিসে। তো বলেছিল যে অফিসে কাজের চাপ কম, তো ওই সাইন টাইন করে কিছু সকালবেলা একটু কাজকর্ম করে আমি বেরিয়ে আসবো, বেরিয়ে তোর বাড়িতে আসবো। তো তারপরে তো কিছুক্ষণ পরে ফোন করে বললো না, একটা কাজ পড়ে গেছে, লাঞ্চের পরে আসছি। লাঞ্চের পরে বললো যে আমাদের বস এসছে বম্বে থেকে, কি মিটিং ফিটিং করেছে। তো বিকেলবেলা 5টা বেজে গেল। তো তখন অত ওই সন্ধেবেলার যাতায়াত ছিল না। তো বললো আজকে আর তাহলে হবে না। তো এই যে আসেনি, তো সেইটা একটা ফ্যাক্টর ছিল। তো যখন আমি সকালে বসে গানটা লিখতে শুরু করি, তোমার দেখা নাই, তো আমার এখনও মনে পড়ে না যে ওই দরজা একটা বেল বেজেছিল, সেখানে কে এসেছিল। আমাদের তখনও এত, এখন যে কমপ্লেক্সে খুব সেলসম্যান ঢোকার কড়াকড়ি হয়েছে, তো সে তখন ছিল না। তখন হুটহাট করে সব বিভিন্ন সেলসম্যানরা চলে আসতো, বেল বাজাতো, এই বিক্রি করতে আসতো। আমার মনে হয় ওরমই কেউ একটা এসেছিল। তো বাকিটা পুরোটাই কল্পনা। আর লিখতে গিয়ে তখন আমার এই ছোটোবেলা, এই যে বীরভূমে বসে আছে এখন, আমার ছোটোবেলাটা তো রামপুরহাট বীরভূমে, তো রেল কলোনি। তো সেই রেল কলোনি, চড়ুই পাখি, রেল কলোনির যে বাড়িগুলো ছিল প্রত্যেকটা বাড়িতে গুলগুলি থাকতো। তো এই গুলগুলি, চড়ুই পাখি সব লিখতে গিয়ে সব ঢুকে পড়ে আর কি। তো আমি বিকেলবেলা কমলিনীকে, ও যখন বললো যে আমি আসতে পারছি না, তখন আমি বললাম তাহলে শোন। তো আমি ইনফ্যাক্ট ও গিটার বাজিয়ে ফোনেই ওকে শুনিয়েছিলাম বারান্দারুদ্দুর, প্রথম লিসনার কমলিনী বারান্দারুদ্দুরের। আর একটা এবং আজকেও সেটা বলে যে ভাগ্যিস আসিনি সেদিনকে। মানে ক্রিয়েশন অনেক সময় এরকমভাবে তৈরি হয়ে যায় যে ক্রিয়েশনগুলো আমরা না ভেবে করে ফেলি। তো আমার তো কোনো আইডিয়া ছিল না সেই গান আজকে এই জায়গায় আসবে। যখন গল্পটা উঠলো দিদির, তো গান শোনানোর মানে যে চেষ্টাটা দিদি এক টাইম করেছিল তোমার জন্য, এবং একটা টাইম সেই মানে চাঁদনি মার্কেটের ভেতরের যে গল্পটা, সেই গল্পটা যদি একটু শুনতে পাই, কারণ বাড়ির সাপোর্ট একজন থাকলেও, মানসিক সাপোর্টটা থাকলেও একটা কোনো মিউজিশিয়ানের সামনে এগোতে অনেক সুবিধা হয়। তোমারই থেকে শেখা আমাদের, তো সেই গল্পটা শুনি। সাপোর্টটা ভীষণ ছিল। বাবার সাপোর্ট ছিল না, বাবা খুব ভয় পেত যে, যেহেতু আমার
আমার পুরো পরিবারে আমার আশেপাশে কেউই কোনো এই প্রফেশনের সাথে কেউ যুক্তই না, কেউ আমার বাড়িতে কেউ কখনো ভাবেনি যে এটা প্রফেশন হতে পারে। পড়াশোনা করছে, চাকরি বাকরি করবে, এরপর কলেজ থেকে বেরিয়ে চাকরি খুঁজবে, কিছু করবে, এটাই ছিল। যে গান যে একটা প্রফেশন হতে পারে এই কনসেপ্ট ছিল না। ইনফ্যাক্ট আমারও অতটা ছিল তা নয়, কিন্তু আমার বাবা খুব ভয় পেত, যে মনে হতো যে ছেলে বোধহয় জীবনে দাঁড়াতে পারবে না। সেই কারণে বাবার সাথে এই নিয়ে খুব রাগারাগি হতো। মার অগাধ বিশ্বাস ছিল আমার প্রতি, আর আমার দিদি ওর মতো করে আমার সারাক্ষণই সাপোর্ট করে গেছে। ইনফ্যাক্ট আমি প্রথম যে অনুষ্ঠান করেছিলাম আমার সমস্ত কম্পোজিশন নিয়ে ম্যাক্সমোলার ভবনে, তো সেইখানে আমার 1,000 টাকা খরচা হয়েছিল। তখন 4,000 টাকা অনেক টাকা, মানে 2-3 জন মিউজিশিয়ান, একটু সাউন্ড এইসব নিয়ে। তো এই টাকাটাও দিদির থেকে আমি ধার নিয়েছিলাম, তো দিদি ধার দিয়েছিল। তো বাই দ্য টাইম দিদি চাকরি করে। তো এইভাবেই তোমার হলো। তারপরে তো আস্তে আস্তে এই যে বললাম বারান্দা রোদ্দুর থেকে, এই গানটা যে আমার জীবন ঘুরিয়ে দেবে আমি ভাবিনি আর কি। আরেকটা জিনিস যেটা মানে তোমার যখন স্টার্টিং হয়েছে তখন তোমায় পড়তে গিয়ে আমরা কিছুটা হলেও জানতে পারি, সেটার এখনও অনেকটা রিলিভেন্স আছে, কারণ এখন কন্টেন্ট ক্রিয়েটার যে ওয়ার্ডটা এটা প্রচুর চলে। তো তুমি যখন বানাতে, কেউ একজন তোমায় অ্যাডভাইস করেছিল যে কন্টেন্ট খুঁজতে গেলে খবরের কাগজ বা কোনো সময় সেক্ষেত্রে কোনো নিউজ চ্যানেল, সেখান থেকে অনেক আধুনিক কন্টেন্ট পাওয়া যায়। তো সেটার রিলেভেন্স এখন কি আছে, বা তুমি তোমার টাইমে ওই টাইমে কীরকম করে ফিল করতে কন্টেন্ট খুঁজতে গেলে নিউজ পেপার? সেইটা হলে তাহলে আবার তোমার তাহলে পুরোনো প্রশ্নে একটা পয়েন্টে ফেরত যেতে হবে। এই যে চাঁদনি মার্কেটে ঘুরে বেড়ানো, এই ঘুরে বেড়ানোটা ছিল তোমার গান নিয়ে। এই বারান্দা রোদ্দুর তখনও লিখিনি, লিখেছে কিনা মনে পড়ছে না, কিন্তু আমার অনেক গানই কান্দে শুধু মন যেমন ডেফিনেটলি লেখা ছিল, রঙ্গিলারে তখন লেখা ছিল। তো এইসব নিয়ে আমি সব একটা দুটো কোম্পানিতে একা একা তো ঘুরে বেরিয়েছি, তো অবভিয়াসলি আমাকে কেউ চেনে না সেখানে, যা হয় তাই। কোম্পানিতে আর্ধেক কেউ হয়তো বলেছে না আমরা করি না এসব কিছু, তো অথবা কেউ বলেছে ঠিক আছে ক্যাসেট রেখে যান, দেখবো শুনবো, তো হয়তো তারা কোনো দিন সেটা শোনার সময় পাননি, আমি তাদের ব্লেম করি না। তো তো তখন ওই একদিন দুদিন আমার দিদি আমায় নিয়ে ঘুরতো, কারণ দিদি আমার থেকে একটু বেশি স্মার্ট ছিল, তো এখনও আছে। তো তো দিদি বলতো চল আমি নিয়ে যাচ্ছি, তো দিয়ে একটা দুটো কোম্পানি চাঁদিতে, আমার মনে আছে আমি এখন নাম বলবো না তাদের, তো সেখানে আমাকে নিয়ে গিয়ে তাদের জোর করে তখন যারা ওই সিলেক্ট করতেন কোন গান তারা করবেন, একটা ক্যাসেট বেরোনো বিশাল ব্যাপার ছিল তখনকার দিনে। হ্যাঁ, তো স্বপ্ন সফল, জীবনের বিরাট স্বপ্ন সফল হওয়া ছিল একটা ক্যাসেট বেরোবে। তো তো সেই নিয়ে আর কি, তারা যদি বলতো যে এটা রেখে যান পরে শুনবো, তো দিদি তখন তাদের হয়তো একটু প্রেশারাইজ করতো, না আপনি একটু শুনুন, ও একটা গান তৈরি করেছে, তো তারা তখন সামনে বসে একটা দুটো শুনতো। এরম করে করে একটা মিউজিক কোম্পানিতে একবার আমার এই গান কয়েকটা শুনে, তখন আমি কিন্তু সবসময় এই ধরনের গানই করার চেষ্টা করেছি, মানে কান্দে শুধু মন বলো এই বলো, কারণ তখন যেটা চল ছিল সেটা ছিল জীবনমুখী গানের, যে সময় আমরা স্ট্রাগল করছি গান নিয়ে, তো আমার কোনো দিনই আমি সেইটা ফলো করিনি আর কি, সামহাও আর কি। তো এবার সেই কোম্পানি আমাকে, তো ডেফিনেটলি কোম্পানিরা যেটা চলে সেটাই করতে চায়, তখন আমি বললো যে এইসব তোমার গান চলবে না, এইসব কেউ শুনবে না, তোমাকে কারেন্ট টপিক নিয়ে গান লিখতে হবে। মানে সেটা কীরকম, তো বলছিল যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তুমি প্রশ্ন করো, তারপর কোনো চাঁদার জুলুম এইসব নিয়ে গান লেখো, হ্যাঁ সোসাইটি এইসব প্রতিবাদমূলক গান লিখতে হবে। তো এখন আমার তারপর ওরা ওই খবরের কাগজ তুমি যেটা বললে, সেটা সেই উনি যিনি ছিলেন তিনি বলেছিলেন যে, আমি এখন মনে হয় যে উনি হয়তো আমার ভালো চেয়েই বলেছিলেন। তো উনি তো ব্যবসা করেন, তো উনি বললেন যে একটা পার্টিকুলার খবরের কাগজ উনি বললেন যে তুমি এই খবরের কাগজটা পড়ো, এরা হচ্ছে সব এই কারেন্ট টপিক ডিল করে, মানে ধরো কোথাও চাঁদার জুলুমে কিছু একটা কোথাও অশান্তি হয়েছে, সেই নিয়ে যেটা এখনও আছে বিভিন্ন অন্য ফরম্যাটে হয়, হয়তো টিভিতে হয় হয়তো, সেটা নিয়ে 4-5 দিন ধরে তাদের খবর চলতে থাকতো, এই চাঁদার জুলুম, এই ইন্টারভিউ তার ইন্টারভিউ। বলছে যখন দেখবি এরকম একটা খবরের কাগজে এটা টপিক নিয়ে বেশ আলোচনা হচ্ছে, হইহুল্লোড় হচ্ছে, ওইটা নিয়ে চট করে গান লিখে ফেলো এবং সেইটা চলবে, কিন্তু তুমি যে গানটা করছো সেটা কেউ শুনবে না। হয়তো তখন শুনতো না, হয়তো তারাই ঠিক ছিল। তো আমাকে বললো, তখন আমি এত স্ট্রাগল করছি যে একবার মনে হয়েছিল যে করে ফেলি, এটা ক্যাসেট তো বেরোবে নিজের। তো আমি বাড়িতে প্রচুর চেষ্টা করলাম, ইনফ্যাক্ট আমি খবরের কাগজে দেখতে শুরু করলাম যে কোন টপিক, এই টপিক নিয়ে গান, কিন্তু এইটা আমার ফোর্টে নয় আর কি, আমি পারলাম না লিখতে। তো আমি ওনাকে গিয়ে বললাম না ছেড়ে দিন আপনি, আমার হবে না, দেখা যাবে কি হয় আর কি।
তো ভাগ্যিস হয়নি সেসব আর কি এখন। হ্যাঁ। এরপরে যেটা ক্যাসেট নিয়ে ডিসকাশন হলো, এটা মানে তোমার থেকে জানতে চাইবো যে এখন যখন কোনো নতুন মিউজিশিয়ান তৈরি হয়, সে শুরুতেই বা একটা টাইমে ট্রেন্ড ছিল যে শুরুতেই আমার একটা আগে অ্যালবাম বা ক্যাসেট রিলিজ হবে, দেন আই উইল থিঙ্ক ফর ইট। তো সেই জায়গায় তুমি কতটা এটা রিলেভেন্ট ধরো কি লাইভ শোটা বেশি ম্যাটার করে রাদার দেন দ্য ক্যাসেট? না, ক্যাসেটের তো ব্যাপারটাই উঠে গেল। ক্যাসেট সিডি বা সেট অফ সংস আর কি। হ্যাঁ, 8টা-10টা গান আমরা করব, বছরে একটা অ্যালবাম হোক। যখন ভূমি খুব হিট হয়ে গেল তখন বছরে 2টো অ্যালবামও করেছি আমরা। তো সে 8টা-10টা গান লোকে বাড়ি গিয়ে শুনবে, তার মধ্যে থেকে কিছু গান লোকের ভালো লাগবে, হয়তো কিছু লাগবে না। তো সেরকম একটা ব্যাপার ছিল। আর এখন সেটা চলে এসছে যে একটা গানে, হ্যাঁ, তো একটা গান রিলিজ করব, তখন তারপর দেখা যাবে যে সেটা কি হয় আর কি। তো দেখো, আমি এত বছরের আমার লাইফের অভিজ্ঞতা, আমি বলছি যে প্রফেশনালি স্পিকিং তো টাকা পয়সা তো দরকার, তো জীবন ধারণের জন্য। তো সেইটা কিন্তু মূলত লাইভ শোতে কি হয়, যারা লাইভ শো করেন আর কি। তো সেই দিক থেকে লাইভ শো খুব ইম্পর্ট্যান্ট, এবং আমার কাছে তো ইমোশনালি খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমি সারা জীবন, আমি ইনফ্যাক্ট কখনো স্বপ্নও দেখেছি যে এরকম আমি গান গাইছি আর প্রচুর লোক বসে আমার গান শুনছে, এবং আমি ভাবছি আমার আমার হয়ে গেল তাহলে লাইফে, আমি স্টেজে গান গাইছি, এতগুলো লোক গান শুনছে, তারপর ঘুম ভেঙে দেখছি না, আমি ওই খাটেই শুয়ে আছি। তো কিছুই হয়নি। তো এবার সেটা যে সত্যিই স্বপ্ন সফল হয়ে গেছে, সেটা লাইভ শো এবং আমার এই এত এত যে অডিয়েন্স, এই যে আজকে তোমার সাথে বসে আছে, আমরা শিউরি উৎসবে গান করতে এসেছি, একটু পরে মানুষদের দেখব এবং তার আনন্দ করবে গান শুনে, এবং চোখের সামনে দেখা যে মানুষ, এই মানুষগুলো জীবনে আমার গান কিছু তো দিয়েছে, মানে তাদের আনন্দ তো দিয়েছে। তো ডাইরেক্টলি এই মানুষগুলোকে দেখা, এই কারণেও লাইভ শো, শুধু প্রফেশনাল লাইভ শো খুব ইম্পর্ট্যান্ট। আমরা খুব কানেক্টেড, আমার মনে হয় যে কাদের জন্য গান করছি। এই জন্য যখন ধর আজকে গোবিন্দ দাঁতমাজনা করি বা অথবা রঙ্গবতী তৈরি করি, তখন আমার ক্ষেত্রে সুবিধা হয়, কারণ এত লাইভ শো গ্রামে গঞ্জে মাঠে ঘাটে দেশে বিদেশে করেছি, আমি না লোকগুলোকে দেখতে পাই কারা আমার গানটা শুনবে, হচ্ছে ব্যাপার। আর বেশি এগো না, মানে জাস্ট একটাই রিকোয়েস্ট তোমার কাছে যে আমরা শেষ করব তোমার একলি গান দিয়ে, বাট একটা জিনিস বলারই আছে, সেটা না বললে নয়। সেটা হলো দাদার কিছু জিনিস পড়তে গিয়ে শুনেছি, দেখেছি, বুঝেছি যে কিছুটা হয় গানের জন্য বাঁচা, আর তোমায় দেখে বোঝা যায় যে খাতা ভরা যে গানগুলো তোমার লেখা ছিল সেগুলোর জন্য তুমি আজও বাঁচো। তাই শেষ করব তোমার একলি গান দিয়ে আজকের আমাদের এই ছোট্ট ডিসকাশনটা। একলি গান দিয়ে শেষ করবে যখন, চলো আমি এটাই তাহলে। কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আজ দিয়ে তুমি আমাদের এইটুকু টাইম দিয়েছো, তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই তোমায়। আর প্লিজ যদি টাইম হয় আবার এসো আমাদের এই